স্বাগত। ব্যবসা বাণিজ্য নিয়ে দেশ টিভির নিয়মিত আয়োজন বিজনেস টাইমসের সঙ্গে আছি আমি সাদিয়া লাবনী। দর্শক, বন্ধ কলকারখানা চালু সহ দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে ৬০,০০০ কোটি টাকার বিশেষ তহবিল ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক, যার মাধ্যমে ২৫ লাখ কর্মসংস্থান তৈরি হবে বলে আশা করছে নিয়ন্ত্রক সংস্থাটি। কারা পাচ্ছেন এই তহবিলের অর্থ এবং অর্থনীতিতে আসলেই কতটা গতি ফিরবে, সেসব বিষয় নিয়ে আমাদের আজকের আলোচনায় আমাদের সঙ্গে আছেন SMH নিউ জেনারেশন অ্যাপারেলস লিমিটেডের চেয়ারম্যান সাফায়েতুল্লাহ রহমত। আপনাকে স্বাগত বিজনেস টাইমসে। ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে ধন্যবাদ জানাচ্ছি দেশ টিভি এবং আজকের এই দর্শক যারা দেখছেন আমাকে তাদেরকে। আপনারা জানেন যে ঈদের ছুটি শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। আমাদের গার্মেন্টসের শ্রমিকরা সহ অন্যান্য শ্রমিকরা ঈদ পালন করার জন্য দেশের দিকে যাচ্ছে। আমি সকলের নিরাপদ যাত্রা কামনা করছি। জি, ধন্যবাদ আপনাকে। আমরা ইতিমধ্যেই বলেছি, আপনিও জানেন যে বন্ধ কলকারখানা চালু সহ দেশের অর্থনীতিটাকে আসলে চাঙ্গা করতে বাংলাদেশ ব্যাংক ৬০,০০০ কোটি টাকার একটা বিশেষ প্রণোদনা তহবিল ঘোষণা করেছে। এই উদ্যোগটাকে আপনি কিভাবে দেখছেন? সাধুবাদ জানাচ্ছি বাংলাদেশ ব্যাংকের এই যে উদ্যোগটি। আপনারা জানেন যে সরকার একটি ঘোষণা করেছিল যে প্রায় ১ কোটি লোককে নতুন কর্মসংস্থানের আওতায় নিয়ে আসবে। তারই অংশ হিসাবে ২৫ লক্ষ লোককে কর্মসংস্থানের আওতায় আনার জন্য এই ৬০,০০০ কোটি টাকার একটি প্রণোদনা প্যাকেজ গত ২৩শে মে ঘোষণা করা হয়েছে, যেটি আসলে কিভাবে ব্যয় করা হবে সেটি নিরূপণের জন্য একটি সংগঠন কাজ করছে বর্তমানে। এই যে বলা হচ্ছে যে ২৫ লাখ কর্মসংস্থান এখানে তৈরি হবে, আসলে এটা কতটা বাস্তবসম্মত? অবশ্যই বাস্তবসম্মত। আপনি জানেন যে আমাদের বিগত কয়েকটি বছর বিশেষ করে এলডিসি উত্তীর্ণের দোহাই দিয়ে আমাদের রফতানি খাতে আমরা যেখানে নগদ অর্থ সহায়তা পেতাম ০.৩০% এবং দেশীয় কাঁচামাল ব্যবহার করলে আমরা পেতাম সেটা ১.৩০%। শুধুমাত্র এলডিসি উত্তীর্ণের এই দোহাই দিয়ে এটিকে কমিয়ে দেওয়া হয়েছিল। এই নগদ অর্থ সহায়তা কমে যাওয়াতে এবং ব্যাংকের তারল্যতা সংকট ছিল, ব্যাংকের তারল্যতা সংকটের কারণে মূলধনের সংকটে বাংলাদেশে প্রায় ২ শতাধিক গার্মেন্টস কারখানা সহ প্রায় ১৩০০র মতো কলকারখানা ইতিমধ্যে বন্ধ হয়ে গিয়েছে। আমাদের এমনিতেই আমাদের দক্ষ যে জনশক্তি তার একটি অভাব আমরা অনুভব করি। এই ৬০,০০০ কোটি টাকার প্রণোদনা প্যাকেজের মাধ্যমে যদি নতুন করে এই বন্ধ কলকারখানাগুলোকে আমরা চালু করে নিয়ে আসতে পারি, সেই ক্ষেত্রে আবারও এই যারা আপনার স্কিল্ড যে আমাদের কর্মীগুলো ছিল, শ্রমিকরা ছিল, তাদের পাশাপাশি আরো নতুন অনেক কর্মসংস্থান তৈরি হবে। এই ক্ষেত্রে আসলে অনেক কারখানায় যে শুধু মূলধনের অভাবে বন্ধ হয়ে গেছে বা এইসব বিষয় না, অনেক রাজনৈতিক কারণও ছিল। তো এই টাকাগুলো যখন, এই অর্থটা যখন দেয়া হবে, সেক্ষেত্রে আসলে আপনাদের কাছে কি মনে হয় কোন কোন বিষয়গুলো বাংলাদেশ ব্যাংক বা সরকারকে বিবেচনা করা উচিত? সত্য কথা বলতে যে জিনিসটি বিবেচনা আনা উচিত, আমি বলবো ট্র্যাক রেকর্ড, অর্থাৎ বিগত দিনগুলোতে যে গার্মেন্টস মালিকরা বা অন্যান্য যে কোনো শিল্পের কথাই বলবো, তাদের যে প্রিভিয়াস তাদের ব্যাংকের সাথে তাদের লেনদেন কি ছিল, ব্যবসাটা তারা কোন অবস্থা থেকে শুরু করে কোথায় নিয়ে গিয়েছে, বাংলাদেশের অর্থনীতিতে তাদের ভূমিকা কি ছিল, কতটুকু তারা করতে পেরেছে এবং বিদেশে তাদের সংশ্লিষ্টতা কতটুকু। আমরা দেখা যাচ্ছে যে অধিকাংশ ক্ষেত্রে যে জিনিসটি করি, আমরা যখনই একটি উৎপাদনমুখী কোনো একটা শিল্প কারখানা প্রতিষ্ঠা করার পর ব্যাংক থেকে আমরা নগদ সহায়তা নিই। নগদ সহায়তা নেওয়ার পর আমাদের প্রথম টার্গেট থাকে আমাদের সন্তানকে বিদেশে উচ্চশিক্ষার জন্য পাঠিয়ে দেওয়া, এবং বিদেশে উচ্চশিক্ষার জন্য পাঠিয়ে দেওয়ার পরে আপনি জানেন যে তারা অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু দেশে ফেরত আসে না। একটা বিপুল অঙ্কের অর্থ বিদেশে পাচার হয়ে যায়, যেটি মূলত মাঠে, অর্থাৎ যেই লক্ষ্যে সরকার অর্থায়ন করছে সেই অর্থে ব্যয় হচ্ছে না। সরকারকে সর্বাগ্রে লক্ষ্য রাখতে হবে যেই সকল গার্মেন্টস মালিক বা যে সকল শিল্প মালিকরা বাংলাদেশে ব্যবসা করছে, বাংলাদেশকে পুঁজি করেই তারা কর্মসংস্থান তৈরির যে ক্ষেত্রগুলো তৈরি করছে, অর্থাৎ মোট কথা দেশের টাকা দেশে রেখে ব্যবসা করবে, এই ধরনের ব্যবসায়ীদেরকে উৎসাহিত করা। এখন অনেকেই বলছে যে যেসব কারখানা বন্ধ হয়ে গেছে, এসব কারখানার চেয়ে যেসব রুগ্ন কারখানা আছে ধুকে ধুকে তো চলছে, তাদেরকে এই ধরনের সহায়তার আওতায় নিয়ে আসতে। আসলে সত্যিকার অর্থে এই জিনিসটি সবচেয়ে ভালো একটি কথা আপনি বলেছেন, যে রুগ্ন শিল্প কারখানাগুলো যেগুলো আছে, যেগুলো ধুকে ধুকে চলছে, তাদেরকে। আমাদের যে জিনিসটি হয়, ক্ষুদ্র বিনিয়োগকারী এবং মাঝারি বিনিয়োগকারী অনেক শিল্প মালিক আছে যারা ব্যাংকের ম্যানেজার পর্যন্ত যাওয়ার সক্ষমতা রাখে না। আপনারা জানেন যে আমাদের ব্যাংকিং সেক্টর থেকে যে পরিমাণ পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় দেখেন আমাদের উচ্চ সুদহার, আমরা ঋণের 14.7 পর্যন্ত আমরা সুদহার দিচ্ছি। এত উচ্চ সুদে ব্যবসা করে বাংলাদেশে ব্যবসা করা আসলেই সম্ভবপর না। তো ক্ষুদ্র শিল্প যারা আছে, যারা রুগ্ন শিল্পে এখন আছে, তাদেরকে যদি আমরা এই সিঙ্গেল ডিজিটে নামিয়ে এনে তাদেরকে যদি আমরা রিফাইন্যান্স করতে পারি, তাহলে অবশ্যই সেই প্রতিষ্ঠানগুলো ঘুরে দাঁড়াবে।
আপনারা প্রায় সময় ব্যবসায়ী যারা আছেন তারা অভিযোগ একটা যে ব্যাংকগুলো আপনাদেরকে কাজে সহায়তা করে না, আসলে এটা কতটুকু বাস্তব এবং কোন কোন ক্ষেত্রে আসলে আপনারা এই অসহযোগিতার সম্মুখীন হন? ব্যাংকগুলোতে আমরা মূলত হচ্ছে ফাইন্যান্সের ক্ষেত্রে যে জিনিসটি হয় সেটি হচ্ছে আমি বলবো যেই শিল্প মালিকরা অর্থাৎ যারা হচ্ছে আপনার অর্থ লোপাটের চিন্তা করে ব্যবসা বাণিজ্যে আসছে, আপনি দেখবেন অনেকগুলো, আমি আসলে কারো স্পেসিফিক কারো নাম উল্লেখ করতে চাচ্ছি না, বিগত দিনগুলোতে দেখা গেছে যে 4 কোটি টাকার একটি সম্পত্তি সেটিকে 80 কোটি টাকা দেখিয়ে 70 কোটি টাকা ব্যাংক ঋণ নিয়ে চলে গিয়েছে। অথচ আমরা তার ব্যবসা, আমি যদি আমার কথা বলতে চাই, আমি নিজেই একটি ভুক্তভোগী। আমি গাজীপুরে আমার জমি যেটা আপনার ক্রয় মূল্য 3,94,000 টাকা মৌজা ফেলু, ব্যাংক কিন্তু আমাকে তার বেশি অর্থায়ন করতে চাচ্ছে না। যেখানে আমার প্রতিষ্ঠানে এখন 1100-র উপর শ্রমিক আছে, আমরা প্রতিষ্ঠানকে আরও বড় করতে চাচ্ছি, ব্যাংকের সাথে আমরা কথা বলছি বারবার, ব্যাংক আমাদেরকে নানা অজুহাত দেখাচ্ছে, তারল্য সংকটতার কথা বলছে, আর সরকারের নানাবিধ প্রতিবন্ধকতার কথা বলছে। আপনি যে জিনিসটি বললেন, আমি শুধু এই কথাটাই বলবো যে এই যে মধ্যসারির ব্যবসায়ীরা, যারা নিম্ন এবং মধ্যসারির ব্যবসায়ীরা, তাদেরকে যদি ব্যাংক সবসময় একটু সুনজরে দেখে, অর্থাৎ ব্যবসায়ীরা লোভী, ব্যবসায়ীরা অর্থ লোপাট করে চলে যাবে, এই চিন্তা থেকে বেরিয়ে এসে ব্যবসায়ীদেরকে সহযোগিতা করে কিভাবে কলকারখানাগুলোকে আবারও ওপেন করে অর্থাৎ নতুন করে আবার পুনর্দমে কাজে ফিরিয়ে আনা যায়, সেই লক্ষ্যে যদি ব্যাংকাররা একটু নমনীয় হয়, সরকার যদি একটি নীতিমালা গ্রহণ করে, আমি বিশ্বাস করি যে কর্মসংস্থান তৈরি করা। আমরা সবাই জানি যে এখন দেশের ব্যবসা বাণিজ্য পরিস্থিতি খুব খারাপ। একজন ব্যবসায়ী হিসেবে আপনার কাছে আসলে কি মনে হচ্ছে এই মুহূর্তে দেশের ব্যবসা বাণিজ্য পরিস্থিতি কি অবস্থায় আছে? দেশের ব্যবসা বাণিজ্য পরিস্থিতি খারাপ, আপনি যেটি বললেন। আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি 2023 সালে ছিল 5.8%, 2024-এ যেটি ছিল 4.2, এবং 2025 ছিল 3.7, অর্থাৎ নিম্নমুখী। ঠিক তেমনি আপনার আমাদের এই মার্চ মাসে আপনারা দেখবেন যে বেসরকারি ঋণ প্রবৃদ্ধি ছিল মাত্র 4.72%। সর্বকালের সর্বনিম্ন। এখন আমরা যারা প্রাইভেট সেক্টরে বিজনেস করছি, আমাদের প্রতিবন্ধকতার কথা যদি বলতে যাই, আমরা যাদের কাছ থেকে সর্বাধিক সহযোগিতা প্রত্যাশা করব, অর্থাৎ সরকারের আয়কর বিভাগ, কাস্টমস, তাদের কাছ থেকে যে সহযোগিতাটা আমাদের পাওয়ার কথা, সেটি না পেয়ে তাদের কাছে ধারণা হচ্ছে যে কিভাবে আমাদের উপর ঝাঁপিয়ে পড়া যায়। ইতিমধ্যেই নতুন বাজেটে আমরা শুনতে পাচ্ছি যে 7 লক্ষ কোটি টাকার একটি টার্গেট নিয়েছে তারা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজস্ব আয়ের, যার সবচেয়ে বেশি প্রভাব পড়বে কিন্তু এই গার্মেন্টস সেক্টরটাতে এবং আমাদের এই শিল্প বান্ধব যে পরিবেশটা তার উপরে। এই ক্ষেত্রে আমাদের যারা এই সরকারি নীতি নির্ধারণের সাথে সম্পৃক্ত আছে, তারা যদি কিছুটা নমনীয় হয়, তারা যদি ঋণ প্রবাহকে আরও সহজ করে, এবং ট্যাক্সের যে বিষয়গুলো, আমি ট্যাক্স দিচ্ছি, আমি কি ফ্যাসিলিটিস পাচ্ছি, আয়কর যা আমার কাছে আসতেছে, আমার অফিসে এসে আমার বিভিন্ন রকম আমাদের কাছ থেকে তথ্য চাচ্ছে, আমরা তথ্য দিচ্ছি, তথ্য দেওয়ার পর তারা আমাদেরকে সহযোগিতা করার পরিবর্তে প্রেশারাইজড করছে। প্রেশারাইজ অর্থাৎ কিভাবে ভুল ধরা যায়, ভুল সংশোধনের যে পথটি, সেটি কিন্তু তারা বলছে না। আপনি আমাকে প্রশ্ন করলেন আমি কেমন আছি, আমি আপনাকে উত্তর দিচ্ছি আমি ভালো আছি। এই কথাটা কিন্তু বিভিন্ন অ্যাঙ্গেলে বলা যায়। আমি ভালো আছি এই কথাটা আমি যদি এইভাবে না বলে, আমি উচ্চস্বরে বলে আমি ভালো আছি, শুনতে আপনার কাছে নিশ্চয়ই খারাপ লাগবে। আমরা বিনিয়োগ করেছি, আমরা অর্থ বিনিয়োগ করে ব্যবসা করছি, সেইখানে আয়কর বা কাস্টমসের লোক এসে যদি আমাদেরকে বলে এই আপনাদের ফাইলপত্র দেন, কি কি চুরি হয়েছে দেখি, শুনতে কিন্তু খুবই খারাপ দেখা যায়। তাহলে আসলে এই অবস্থা থেকে বের হওয়ার জন্য আপনাদের আসলে আপনারা কি চান সরকারের কাছে? আমরা সরকারের কাছে একটি ব্যবসায়িক বান্ধব পরিবেশ চাচ্ছি। আমাদের বাংলাদেশের অর্থনীতি 3টি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। একটি সরকারের নিজস্ব রাজস্ব খাত, একটি আমাদের যে প্রবাসী ভাইয়েরা বিদেশে কাজ করছেন রেমিটেন্সের, এবং বাকিটা হচ্ছে আমাদের রপ্তানি খাত। এই রপ্তানি খাতের অধিকাংশটাই মানে অর্থাৎ 80%-এর বেশি কিন্তু আমাদের তৈরি পোশাক শিল্প থেকে আসছে, এবং এই তৈরি পোশাক শিল্পে যে পরিমাণ শ্রমিক কর্মরত আছে অধিকাংশই কিন্তু নারী। নারীর ক্ষমতায়ন যদি আপনি কথা বলেন, আমাদের এই নারীরা কিন্তু এখানে স্বাবলম্বী হচ্ছে। এতটা ফ্যাসিলিটিস পাওয়ার পরেও আমরা গার্মেন্টস সেক্টরের মালিকরা সরকারের কাছ থেকে এবার পেয়েছি, এবার এই যে আপনার আমি এই বিষয়টা নিয়ে আবার আসবো, গার্মেন্টস মালিকদেরকে নিয়েও একটা বিষয় আছে যে তাদের আসলে সমস্যার শেষ নাই। আমরা আলোচনায় ফিরবো, একটা বিরতি নিয়ে ফিরছি। দেখছেন বিজনেস টাইমস, ফিরছি বিরতির পর। রহমতুল্লাহ, আমরা যেই বিষয়টা নিয়ে কথা বলছিলাম যে গার্মেন্টস মালিকদের বা আমাদের রপ্তানিকারক যারা আছেন, রপ্তানি, তাদের সবসময় একটা যে মানে নাই একটা ব্যাপার আছে, সবসময় মানে এই বিষয়গুলো আলোচনায় আসে যে শ্রমিক কর্মচারীদের বেতন দেওয়ার সময় তাদের ইনসেন্টিভ দরকার হয়। সবসময় বলে যে রপ্তানি পরিস্থিতি ভালো না। আসলে রপ্তানি পরিস্থিতিটা কেমন, এবং হচ্ছে আপনাদের বিষয়ে যেই একটা কথা বলা হয় যে সবসময় নাই টাইপের একটা বিষয়, এটা কেন? আসলে সুন্দর একটা প্রশ্ন করছেন।
আপনি বিগত বছরগুলো যদি দেখেন, গত 5 বছরের কথা আমি বলবো, গ্যাসের মূল্য বৃদ্ধি পেয়েছে 286%, বিদ্যুতের মূল্য বৃদ্ধি পেয়েছে 33%। কিন্তু আমরা কি নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পাচ্ছি? আমরা কি এখনো আমাদের জ্বালানি খাতটাকে নিরবিচ্ছিন্ন করতে পেরেছি? সরকার আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু আমরা তো সেটা এখন পর্যন্ত পাচ্ছি না। আমি যখন একটা বাজেট করি, আমি আমার এই তৈরি পোশাকটার জন্য আমি যখন ক্রেতার সাথে এটা নিয়ে দরদাম করি, তখন আমার যে একটা টার্গেট থাকে, আমি আমার নিজের ফ্যাক্টরির কথা যদি বলি, আমার ফ্যাক্টরি হচ্ছে গাজীপুর পল্লী বিদ্যুতের আওতায়। আমরা যখন বাজেটটা করি তখন আমাদের একটা টার্গেট থাকে যে 2 ঘন্টার জেনারেটরের তেলের খরচ আমরা হিসাবের মধ্যে নিয়ে আসি, কিন্তু আমি কিন্তু জেনারেটর ব্যবহার করতেছি 12 থেকে 14 ঘন্টা। ব্যাংকের যে ঋণ, ব্যাংকের সহযোগিতা ছাড়া বাংলাদেশে ব্যবসা করা কোনোভাবেই সম্ভব না, ক্যাশ টাকাতে কখনোই সম্ভব না। 14.7%। চট্টগ্রাম বন্দরে আগের তুলনায় এখন ব্যয়টা বেড়েছে অনেক বেশি, ফ্রেট কস্ট বেড়েছে। বিশ্ব বাজারে আপনার যে ভূ রাজনৈতিক যে প্রেক্ষাপটটা, যুদ্ধাদেশী যে পরিবেশ এবং তেলের মূল্য, সরকার বাধ্য হয়ে তেলের মূল্য বাড়িয়েছে, এই তেলের মূল্য বৃদ্ধি সব কিছু মিলে এটার প্রভাবটা কিন্তু পড়তেছে আমাদের উপরে। 14.7% ঋণের সুদ দেওয়ার পর প্রফিট মার্জিন কি থাকে? এবং আন্তর্জাতিক ক্রেতারা তারা আমাদেরকে বিভিন্ন সংস্থা দ্বারা, তারা ট্রেড ইউনিয়ন, RSC, বিভিন্নভাবেই আমাদের অনেকগুলো সার্টিফিকেশন। জি, যেমন একটা কথা হচ্ছিল যে জ্বালানি সংকটে এই বাংলাদেশের থেকে আসলে আপনারা টাইমলি ডেলিভারিগুলো দিতে পারছিলেন না, যে কারণে আপনাদের ক্রয় দেশ কমে যাচ্ছিল এবং ক্রেতারা অন্যান্য দেশে চলে যাচ্ছিল, যে কারণে আপনাদেরকেও বলা হয়েছে যে নতুন বাজার খুঁজতে। নতুন বাজার বলতে আসলে আপনাদের ওই জায়গায় যাওয়ার কোনো পদক্ষেপ আছে কিনা? আমাদের সর্বাগ্রে প্রয়োজন হচ্ছে আমাদের একটি ব্যবসা বান্ধব পরিবেশ। নতুন বাজার আমরা যখন ভালো করব, আপনি দেখেন, আমি যদি একটা খাদ্যের দোকানের কথা বলি, আমাদের এই যে 300 ফিটের কথা বলা হয়, 300 ফিটে কি বিক্রি করতেছে? হাঁসের মাংস। কিন্তু 300 ফিট বিখ্যাত, ঢাকার বাইরে থেকে মানুষ আসতেছে 300 ফিটে হাঁসের মাংস খাওয়ার জন্য। আমি যখন বাংলাদেশ এই রপ্তানি শিল্পে বাংলাদেশ যখন ভালো করব, আমার পোশাক যখন ভালো থাকবে, আমি যখন বিশ্ববাজারে আমি ভালো ব্র্যান্ডিং করতে পারবো, মেড ইন বাংলাদেশটাকে আমি প্রতিষ্ঠিত করতে পারবো, তখন নতুন বাজার আমাকে সৃষ্টি করতে হবে না, নতুন বাজার আমাকে খুঁজে নিবে। আমরা কি সেই পরিবেশটা তৈরি করতে পারতেছি? আমাদের বিনিয়োগ পরিস্থিতিটা আসলে আপনি কেমন দেখছেন, এবং বিনিয়োগ বাড়াতে সরকারকে কোনো পরামর্শ আছে কিনা ব্যবসায়ী হিসেবে? আমরা অত্যন্ত ক্ষুদ্র মানুষ, এখানে অর্থনীতিবিদ আছে অনেক, পরামর্শ দেওয়ার কোনো কিছুই নেই। আমি আমার চাহিদাটা বলতে পারি। আমরা অবশ্যই চাবো ব্যাংক ঋণের যে সুদের হার, এটা সিঙ্গেল ডিজিটে নিয়ে আসা, এটা অতীব জরুরি আমাদের মধ্যম এবং নিম্ন স্তরে যারা বিনিয়োগকারী তাদেরকে টিকিয়ে রাখার জন্য খুবই জরুরি এই বিষয়টি। পাশাপাশি করের যে আওতা, আমাদের যে রাজস্ব করের যে আওতাটা, এই প্রভাবটা ব্যবসায়ীদের উপর, এটার একটা প্রতিক্রিয়া, ব্যবসায়ীদের উপর প্রেশারটা তৈরি না করে এটাকে স্ফীতি করা, বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেয়া। আপনি সারা বাংলাদেশের কথা যদি বলেন, আমাদের যে আমি সেদিন একটি কথা বলছিলাম, আমাদের অনেকগুলো হকার আছে, অনেকগুলো টঙ্গের দোকান আছে। সরকার যদি চায় তাদের কাছ থেকে, তুমি বাবা আমাকে বছরে কত দিতে পারবা ট্যাক্স, 1000 টাকা দাও, 500 টাকা দাও, আপনি করের পরিধিটা বাড়াই দেন। করের পরিধিটা যখন বৃদ্ধি পাবে, আমার রাজস্ব কিন্তু এমনিতেই আমার আয় অনেক বেড়ে যাবে, 5,000 কোটি টাকা বেশি আসবে, ডেফিনেটলি 5,000 কোটি টাকা বেশি আসবে। সেই প্রেশারটা যেন আমরা যারা উদ্যোক্তা, আমরা যারা ব্যবসা করছি, আমাদের উপর যেন না পড়ে। কারণ আমাদের উপর পড়া মানে হচ্ছে কর্মসংস্থান বাধাগ্রস্ত হওয়া। আপনি যে 1 কোটি নতুন কর্মসংস্থানের স্বপ্ন দেখছেন, আপনি 60,000 কোটি টাকার প্রণোদনা ঘোষণা করছেন 25 লক্ষ নতুন কর্মসংস্থানের জন্য, আমি প্রেশারাইজড হলে, আমার ফ্যাক্টরি যদি বন্ধ হয়ে যায়, আমি যদি ঋণগ্রস্ত হয়ে যাই, ঋণ খেলাপি হয়ে যায়, সেই ক্ষেত্রে তো আপনার আরো কমে যাবে, কর্মশূন্যতা তৈরি হচ্ছে। একদম শেষ দিকে আছি, ছোট করে যদি একটু বলেন যে এই আপনাকে যেহেতু আজকে আমরা পেয়েছি, আপনি যেহেতু একজন গার্মেন্টস ব্যবসায়ী, সেক্ষেত্রে আমরা প্রতিবারই দেখি যে কর্মকর্তা কর্মচারী যারা আছেন, শুধু তারা না, শ্রমিকরা, ওদের বেতন ভাতা নিয়ে একটা সমস্যা তৈরি হয়। এই বছরের পরিস্থিতিটা আপনি একটু বলবেন। অত্যন্ত সুন্দর প্রশ্ন করেছেন। আমাদের গত রোজার ঈদ এবং কোরবানি ঈদ, এই দুইটা ঈদে সরকার ঋণ সহায়তা দিয়েছে, বেতনের সমপরিমাণ ঋণ সহায়তা দিয়েছে, যার ফলশ্রুতিতে কিন্তু এই প্রথমবারের মতো বাংলাদেশে দীর্ঘদিন, মানে আমাদের ব্যবসায়িক অভিজ্ঞতা থেকে বা আমাদের এই ব্যবসায়িক সময়টাতে এই প্রথমবারের মতো দেখেছি যে এই 2 ঈদে কোনো ধরনের শ্রমিক অসন্তোষ তৈরি হয়নি। এটা সরকারের সহায়তার কারণে। আমি আপনাদের মাধ্যমে সরকারকে ধন্যবাদ জানাই, এত সুন্দর একটি সিদ্ধান্ত গ্রহণ। তাহলে বলা যায় যে গত রোজার ঈদের মতো, রমজান ঈদের মতো এইবার কোরবানির ঈদেও শ্রমিক যারা আছেন তারা হাসি মুখে বাড়ি। আমরা চাবো যে ইনসেন্টিভের যে ইস্যুসটা আছে, এটার পরিমাণ বাড়াতে হবে।
তাহলে আমাদের এটা আরো ভালো হবে, কারণ আপনার দেশীয় পণ্য থেকে ক্রয়ের যে এলডিসি উত্তীর্ণের যে কথাটা বলা হয়ে আমাদেরকে যে আমি যেটি আগে বলেছি যে 0.30% এবং বাংলাদেশ থেকে পণ্য কিনলে 1.30%, যেটা ইতিমধ্যে আমরা শুনতে পেরেছি যে 5% পর্যন্ত উত্তীর্ণ হবে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য আজকে। অসংখ্য ধন্যবাদ দেশ টিভিকে। আমি দেশ টিভির মাধ্যমে সকল দর্শককে সাধুবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ আপনাকে। দর্শক, এই ছিল বিজনেস টাইমসের আজকের আয়োজন। আমাদের সঙ্গে ছিলেন SMH নিউ জেনারেশন অ্যাপারেলসের চেয়ারম্যান সাফায়েত রহমতুল্লাহ।